वेलकम एवरीवन। प्रत्येक दिनेर मतो आजके आमी आबार करते शुरू करब क्लास 8 एर साम्स बा अंक। आमी एक्सप्लेन करी इंग्लिश बेंगली बोथ बिकज आमी जानी इंग्लिश भार्सनेও অনেকে করে एंड मोस्टली बेंगली। सो দুই ধরনের মিডিয়ামে স্টুডেন্টসের কথা মাথায় রেখে আমি সামগুলো এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, তবে রাইটিংটা আমি ইংলিশে করি কিন্তু বাংলায় কি হবে সেটা বলে দিই। আজকে আমি করব লেটস ওয়ার্ক আউট 10.1। लेट्स वर्क आउट 10.1 হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি বা রুল অফ 3। এই সামসগুলো বা অঙ্কগুলো কিভাবে হয় আমি শুরু করব আজকে। চলো দেখে নিই। লেটস স্টার্ট। Let's work out chapter 10.1. The first sum is, today my father has bought 15 kg of rice for rupees 390. Let's work out using the rule of 3 method how much he would require if he would have bought the same quality of 17 kg of rice. आज आमार बाबा 390 रुपीजे 15 किलोग्राम चाल किने এনেছেন। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। আমাদের তাহলে ত্রৈরাশিক পদ্ধতি বা দ্য রুল অফ 3 করতে হবে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি কতটা চাল কিনেছে, অ্যান্ড আদার ইজ দ্য কোয়ান্টিটি। সো আমরা দুটো জিনিস লিখব, একটা হচ্ছে কোয়ান্টিটি, আদার ইজ প্রাইস। তাহলে বাবা কি কিনেছে 15 কেজি রাইস কিনেছে 390 রুপিসে। যদি একই অ্যামাউন্ট মানে how much he would have bought the same quality of rice কিনেন তাহলে 17 কেজির প্রাইস কত লাগবে। By using the rule of 3, one thing see the quantity, if it is 15 kg price is 390 তো 17 কেজি মানে 2 কেজি বেশি তাহলে প্রাইস ডেফিনেটলি বাড়বে। যদি ফার্স্টের অ্যামাউন্ট বাড়লে সেকেন্ডটাও বাড়ে তাহলে এটাকে বলবো ডাইরেক্টলি প্রপোর্শনেট। This is called directly proportionate. তাহলে quantity, we will write quantity of rice and price are directly proportionate. Directly proportionate. একটা বাড়ছে আর একটাও বাড়বে, so it is called directly proportionate. যদি এটা ডাইরেক্টলি প্রপোর্শনেট হয় তাহলে আমরা কিভাবে লিখব? মানে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি 17 কেজি রাইসের প্রাইস কত। তাহলে আমরা ফার্স্ট কি লিখব? দ্য কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড প্রাইস আর ডাইরেক্টলি প্রপোর্শনেট। আফটার রাইটিং দিস আমাদেরকে বার করতে হবে বাই ইউজিং দ্য রুল অফ 3। হোয়াট উই ডোন্ট নো, যেটা আমরা জানি না সেটা হচ্ছে কি রিকোয়ার্ড অ্যামাউন্ট। রিকোয়ার্ড অ্যামাউন্ট আমাদের জানা নেই, যেটা আমাদের বার করতে হবে। এবারে প্রাইস কত আছে, ওপরের প্রাইস যেটা এটা জানি না, এটা হচ্ছে সেকেন্ডটা। হ্যাঁ, আমরা প্রথমটা হচ্ছে 390, আমরা কি জানি না, সেকেন্ডে জানি না, সেকেন্ডের ভ্যালুটা আননোন বার করবো। তাহলে যদি ডাইরেক্টলি প্রপোর্শনেট হয় তাহলে নেক্সট লিখব কি ফার্স্টের ভ্যালুটা লিখে দেবো। ফার্স্টের ভ্যালু কত আছে 390, 3 ভ্যালু অফ দ্য সেকেন্ড কোয়ান্টিটি 1 ভ্যালু। এবারে দেখো কি করতে হবে, 390 আমি লিখে নিলাম। নেক্সট আমাকে কি করতে হবে, ইনটু সাইন দেব। এইখানে কি লিখব, আগে সেকেন্ড ভ্যালু লিখব তারপরে ফার্স্ট ভ্যালু লিখব। তাহলে সেকেন্ড ভ্যালু কি আছে 17, ফার্স্ট ভ্যালু 15, এটাকে এটা দিয়ে ক্যান্সেল করলে হবে 26 ইন্টু 17 মাল্টিপ্লাই করলে আসবে 442। দিস ইজ দ্য আনসার। এবার দেখো ডাইরেক্টলি প্রপোর্শনেট যদি হয়, আমরা যদি ইজ টু সাইন মানে রেশিও প্রপোর্শনে লিখি তাহলে কি লিখব 15:17 ইকুয়ালস টু 390 ইজ টু কোয়েশ্চেন মার্ক। তাহলে 15 ইন্টু কোয়েশ্চেন মার্ক যদি দিতাম তাহলে লিখতাম কি 15 ইন্টু কোয়েশ্চেন মার্ক
ইকুয়ালস টু লিখতাম কি, এই দুটোকে লিখতে হতো 390 ইন্টু 17, তাহলে কোয়েশ্চেন মার্ক মানে কি হতো 390 ইন্টু 17/15, ক্যান্সেলেশন করতাম, আমার এটাই আসতো। তাহলে আমি শর্টকাটে কি লিখবো, রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা বার করতে দেবে সেটা লেফট হ্যান্ড সাইডে লিখবো, তার উপরে যে ফার্স্ট ভ্যালুটা লিখে দেবো ইন্টু, আর এখানে কি করব, ফার্স্টে সেকেন্ড ভ্যালু তারপরে ফার্স্ট ভ্যালু, ক্যান্সেলেশন করলাম, আমার আনসার কি আসলো 442। যদি 442 আসে, আমাকে কোয়েশ্চেনের আনসার কি বলেছে, কোয়েশ্চেনে আনসারে লিখতে বলেছে যে হোয়াট ইফ how much he would require if he would have bought the same quality of 17 kg, then he would require rupees 442 to buy same quality, to buy 17 kg of rice। যারা বাংলায় লিখবে তারা লিখবে কি, তাহলে আমার বাবার 442 টাকা প্রয়োজন 17 কেজি চাল কেনার জন্য। তাহলে বোঝা গেছে এটা হচ্ছে 10.1 এর 1 এর সাম। और কোষে দেখি 10.1 এর সাম নাম্বার 2। আমরা একবার সামটা ভালো করে পড়ে নিই। আমি একবার ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই পড়ব। ফার্স্ট অফ অল বাংলায় পড়ি। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবেন। 20 মিটার কাপড় 4টে জামা, এই রকম 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে দেখো এখানে দুটো জিনিস দিয়েছে, একটা কাপড়ের মাপ দিয়েছে আর একটা কতগুলি জামা, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। আমাদের কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। ভেঙ্কট আঙ্কল will make 4 shirts of same size with 20 meter of cloth. Let's work out using the rule of 3 method how many meters of cloth Venkat uncle will have to purchase for making 12 such shirts. Venkat uncle, okay, will make 4 shirts of same size with 20 meter clothes. One is number of shirts, other is measurement of cloth. So how much meter of cloth is required for making 12 such shirt? So let's start doing the sum. আমরা অঙ্কটা করব। দেখো ভেঙ্কট মামা আর ভেঙ্কট আঙ্কল যাই হোক না কেন, আমাদের এখানে দুটো জিনিস দেখতে হবে। একটা জায়গায় আমরা কি লিখব, নাম্বার অফ শার্টস, কতটা করছি আমরা, 2-এরটা করছি, নাম্বার অফ শার্টস, আর মেজারমেন্ট অফ ক্লোথস, মেজারমেন্ট অফ ক্লোথ। বাংলায় লিখলে আমরা লিখতে পারি যে শার্টের সংখ্যা এবং ক্লোথ মানে কাপড়ের মাপ, শার্টের সংখ্যা এবং কাপড়ের মাপ। দেখো 4টে শার্ট তৈরি করতে 4 shirts, for making 4 shirts 20 meter of clothes required. For making 12 such shirts, how much meter clothes required? This cloth we will measure in meter. Now let me ask you one thing. আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, 4টে শার্ট বানাতে 20 মিটার লাগলে 12টা শার্ট বানাতে কাপড় বেশি লাগবে না কম লাগবে? For making 4 shirts 20 meter cloth is required. So for making 12 shirts, do we need more clothes or less clothes? Definitely for making 12 shirts we need more clothes. So it means the clothes measurement will increase. When one means shirt is increasing, cloth is increasing, it means this is directly proportionate. This is, and if the second one increase also, the second one of the cloth also will increase. প্রথমেরটা বাড়লে প্রথমের মানে কাপড় শার্টের সংখ্যা বাড়লে যদি কাপড়ের মেজারমেন্ট বা মাপ বাড়ে, তাহলে আমরা বলতে পারি যে এটা ডাইরেক্টলি প্রপোর্শনেট। তাহলে কি লিখব, নাম্বার অফ শার্টস and measurement of cloth
ডাইরেক্টলি প্রপোর্শনেট, ডাইরেক্টলি সমানুপাত, হ্যাঁ, ডাইরেক্টলি প্রপোর্শনেট, প্রপোর্শনেট। বাংলায় লিখলে বলতে পারি যে শার্টের সংখ্যা এবং কাপড়ের মাপ সমানুপাত, পরস্পরে সমানুপাতে আছে, ব্যস্তানুপাত নয়, সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে থাকলে কীরকমভাবে আমরা লিখি, আমি একটু ইরেজ করছি আমার স্ক্রিনে, যেহেতু আমার স্ক্রিনে স্পেস কম আছে। দেখো আমাদের কি এটা রিকোয়ার্ড মেজারমেন্ট অফ ক্লোথ, রিকোয়ার্ড আমরা লিখব রিকোয়ার্ড মেজারমেন্ট। কি লাগবে, আমি কি বলেছিলাম ফার্স্ট ওয়ান, এই যে ফার্স্ট ওয়ান আছে ওপরেরটা, সেকেন্ড ওয়ান না, কিন্তু ফার্স্ট ওয়ান প্রথমে লিখব। এবারে লেফট হ্যান্ড সাইডে যে নাম্বারটা থাকবে, যখন ডাইরেক্টলি প্রপোর্শনেট হবে নিচেরটা আগে বসাবো, ফার্স্টেরটা পরে বসাবো। ডাইরেক্টলি প্রপোর্শনেট, দেখো আমি সেকেন্ডের মেজারমেন্ট অফ ক্লোথসের সেকেন্ডেরটা আগে লিখছি, তারপরে এখানে ফার্স্টেরটা লিখলাম, এখানেও আগে সেকেন্ডেরটা ওপরে লিখবো, ফার্স্টেরটা নিচে লিখবো। এবার ক্যান্সেলেশন করব বা কাটাকুটি করব, 5 12 60 মিটার। তাহলে আমার আনসার কি আসছে, 60 মিটার। এবারে আমাকে আনসার আর উত্তর লিখতে হবে দ্যাট ফর মেকিং 7 such shirts 60 মিটার ক্লথ ইজ রিকোয়ার্ড। 7টি শার্ট বানাতে আমার 60 মিটার কাপড়ের প্রয়োজন। আনসারে লিখব আমি কি, ফর মেকিং 7 such shirts 60 meter cloth required. So this is done sum number 2. This is done sum number 2.